নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় এবারের দূরপাল্লায় আপনাদের স্বাগত জানাই। যেমন আপনারা জানেন, দূরপাল্লা হলো সেই বিভাগ যেখানে আমি ভ্রমণের সূত্রে হোক, কাজের সূত্রে হোক, টুকটাক এদিক ওদিক ঘুরে বেড়ানোর ছবি আর স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কখনো আমি একা গিয়েছি, কখনো আমি আর দুর্বা গিয়েছি, কখনো হয়তো দলবল মিলে গিয়েছি। কিন্তু তার মধ্যে যে আনন্দ, যে প্রাপ্তি, যে অভিজ্ঞতা, যে স্মৃতি জমে আছে, তা তো ভাগ না করে নিলে বাড়ে না। তাই দূরপাল্লার ষড়যন্ত্র বা আয়োজন বলতে পারেন। আজকে একটু অন্যরকম গল্প বলবো আপনাদের। বেড়াতে যাওয়ার গল্প তো অনেক বলেছি, বেড়াতে যাওয়ার আড়ালের গল্প বা বেড়াতে যাওয়ার গোড়ার গল্প সেটা কোনো দিন বলা হয়নি। এটা আমার জীবনের, আমার আর দুর্বার জীবনের একটা বিরাট পদক্ষেপ। প্রথমবার নিজেরা পরিকল্পনা করে ইউরোপ ভ্রমণ হয়েছিল ঠিক 10 বছর আগে, 2016 সালে। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল, এটা ভাবতেও কেমন লাগে। এখানে বলি, ইউরোপ বিষয়ে আমার আগ্রহ জন্মায় দুটো দিক থেকে। এক, ছোটোবেলায় মামার বাড়িতে দেখতাম দ্য গ্রেট আর্টিস্টস বলে একটি পত্রিকা আসতো মাসে মাসে। সেখানে বিশেষত ইউরোপের আধুনিক যুগের এবং প্রাক আধুনিক যুগের শিল্পীদের ছবি, তার বর্ণনা, তাদের জীবনযাত্রা সমস্ত কিছু থাকতো। এবং আমি পড়ে পাতা উল্টে বুঝতে পারতাম যে এর বেশিরভাগ ছবিই রয়েছে ইউরোপের নানা শহরে। অর্থাৎ ছবি ভালো করে দেখতে গেলে বা ভাস্কর্য দেখতে গেলে ইউরোপ যেতে হবে। তারপর কলেজের গোড়ায় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে, কবিতার দেশে পড়ে মনটাই চলে গেল পাশ্চাত্যের দিকে, বিশেষত প্যারিসের দিকে। এবং যখন সুনীলদার সঙ্গে আমাদের আলাপের সুযোগ হলো, ঘনিষ্ঠতার একটা সৌভাগ্য ঘটল, তখন সুনীলদার মুখে যে প্যারিসের কত গল্প শুনেছি, ওর মুখে, সাথীদের মুখে। এবং সুনীলদার সবসময় বলতেন, ভেতরে জেগে থাকা একটা ছোট্ট স্ফুলিঙ্গকে আগুনের দিকে চালিয়ে দিতে দিতে বলতেন যে, আর যেখানেই যাও না কেন শ্রীজাত, প্যারিস অবশ্যই যেও। যে কোনো কবির, যে কোনো শিল্পীর প্যারিস যাওয়া অবশ্যই উচিত। কেন, সেটা পরে জানতে পারবে, না গেলে বুঝতে পারবে না। আমার মনে আছে, মামা, যার বাড়িতে এই সমস্ত বইপত্র দেখতে পেতাম, তিনিও গান গাইতে প্যারিস বাড়ি দিয়েছিলেন এবং প্যারিস থেকে একটা পোস্ট কার্ডে আমাকে চিঠিও লিখেছিলেন। তো সব দিক থেকে ইউরোপ যাত্রা এবং ইউরোপ গেলে অবশ্যই প্যারিস যেতে হবে, এইরকম একটা ভাবনা আমার মধ্যে খুব কম বয়স থেকে ছিল। যে বয়স থেকে এই ধরনের ভাবনা থাকার কথা নয়, কারণ আমরা একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। এই ভাবনা খেয়ালি পোলাও যাকে বলে, সেই রকমই একটা কিছু। তবু যে ছিল, তার কারণ কেবলই মনে হতো যে যদি কবিতার সঙ্গে জুড়ে থাকি, গান বাজনার সঙ্গে জুড়ে থাকি, প্যারিসের মতো একটা শহর বা ইউরোপের মতো একটা মহাদেশ, সেখানকার সমস্ত অসামান্য কীর্তি, ভাস্কর্য, ছবি, তাদের শিল্পবোধ, তাদের শিল্প ইতিহাস, এসব কি অধরা হয়ে থাকবে? কেবল বইয়ের পাতাতেই তাদের দেখতে পাবো। আর কয়েকটা দিন পরে এটা মনে হতো যে কেবল কি তাহলে স্মার্টফোনের ওপারটাতেই দেখতে পাবো ইউরোপকে, দেখা হবে না কখনো? কীভাবে 2016 সালে কিভাবে তাহলে দেখা হলো, এই গল্পটা বলতেই আজকে আসা। এটা কিন্তু ভারী মজার একটা গল্প। এবং সত্যি যে এভাবে কোনো দম্পতির ইউরোপ বেড়ানো ঘটতে পারে, সেটা আমি নিজেকে না দেখলে বুঝতে পারতাম না। আর এখানে বলি যে আলাদা করে আজকে কোনো শহরে যাওয়ার কথা বলছি না, প্রথমবার ইউরোপ ভ্রমণের কথা বলছি। তাই প্রথমবার ইউরোপ ভ্রমণের কয়েকটি স্মরণীয় মুহূর্তের ছবি আমি ভাগ করে নিয়েছি আমাদের সম্পাদকের সঙ্গে। আপনারা হয়তো আমার বক্তব্যের মাঝে মাঝে সেগুলোই দেখতে পাচ্ছেন। এর কোনো ক্রমান্বয় নেই, যেহেতু প্রথমবার ইউরোপ বেড়ানো নিয়ে আজকের দূরপাল্লা, তাই সেই ছবিগুলো ভাগ করা। 2016 সালের যতদূর সম্ভব মার্চ নাগাদ দুর্বা একবার জেদ ধরল যে তোর রক্ত পরীক্ষা করানো দরকার। অনেকদিন রক্ত পরীক্ষা করাসনি, কে জানে ভেতরে কি হয়ে আছে, কোনো নিয়ম তো মেনে চলিস না, ফলে একবার রক্ত পরীক্ষা করা দরকার। আমার এতে খুব আলস্য আছে এবং আতঙ্কও আছে, কারণ শরীরে কোনো রকমের ছুঁচ প্রবেশ করবে এটা আমার ভাবতেই রাতে ঘুম চলে যায়।
যাই হোক, দুর্বা সেবার এমন জাগতে ধরে জেদ করলো যে আমাকে মানতেই হলো। রক্ত পরীক্ষা হলো, আপাদ মস্তক যা যা পরীক্ষা হতে পারে সব কিছু করাতে দিল দুর্বা। এবং যেদিন ফল আসবে সেদিন দুর্বা সন্ধ্যের পর ফিরবে, আমি দুপুরবেলা বেরিয়ে ফলটা সংগ্রহ করব। ফলাফলের যে কাগজ, যেখানে প্যাথোলজিক্যাল রেজাল্টস লেখা থাকে, তো ল্যাবরেটরি থেকে সংগ্রহ করতে হবে। তখনও ফোনে হুটহাট এরকম রক্ত পরীক্ষার ফলাফল চলে আসতো। তো আমি গেলাম, যেখান থেকে পাওয়ার কথা সাদা খামটা সংগ্রহ করলাম, লম্বা একটা সাদা খামে আমাকে দেওয়া হলো। বাইরে এসে খুলে দেখলাম প্রচুর ভুলভাল ফলাফল বেরিয়েছে। অর্থাৎ আমি যে সত্যিই কোনো নিয়ম মেনে চলি না তার জানান আমার রক্তের নানা দিক থেকে পাওয়া যাচ্ছে। এবং এই ফলাফল নিয়ে এবার ডাক্তারের কাছে গেলে নানা দিক থেকে বাধাও পড়তে হতে পারে, যে এইটা করো না, সেটা খেও না, সেখানে যেও না, এই ওষুধ খাও, এসব হতেই পারে যেরকম ফলাফল বেরিয়েছে। এবার আমার ওটা নিয়ে যাওয়া উচিত দুর্বার কাছে এবং দুর্বার সঙ্গে ডাক্তারের কাছে। আমি চলে গেলাম আমাদের চেনা একজন ট্রাভেল এজেন্টের কাছে, গিয়ে বললাম যে আমাকে 21 দিনের একটা ইউরোপ ট্যুর প্ল্যান করে দিন। তো তিনি খুব হকচকিয়ে গেলেন, বললেন যে 21 দিন ইউরোপ যাবেন নিজেরা? আমি বললাম হ্যাঁ, আমরা কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে যাব না, আমরা আমাদের মতো ঘুরবো। তো বললেন কি কি শহর যাবেন? আমি তখন বললাম এক লহমায় যেগুলো মনে করতে পারছি সেগুলো হচ্ছে প্যারিস, অ্যামস্টারডাম, ভিয়েনা, ভাবুন একেবারে উল্টো দিকে, রোম সেটা একেবারে নিচে, ফ্লোরেন্স, আরও কী কী নাম বলেছিলাম। তো তিনি বললেন এক যাত্রায় এই শহরগুলো কেউ যায় না, আপনি হয় প্যারিসের দিকে যান, তারপর রোম ফ্লোরেন্স হয়ে শেষ করুন, না হয় রোম ফ্লোরেন্স দিয়ে ঢুকুন, ওদিকে ভিয়েনা প্রাগ হয়ে শেষ করুন। আপনি প্যারিসও চাইছেন, ভিয়েনাও চাইছেন, রোমও চাইছেন, এরকম মানচিত্র কেউ বানায় না বেড়াতে যাওয়ার আগে। আমি বললাম দেখুন, আমরা যদি যেতে পারি এইটা আমাদের প্রথম যাওয়া হবে, এবং শেষ যাওয়া কিনা সে বিষয়ে আমি অন্তত নিশ্চিত নই, শেষ যাওয়াও হতে পারে। আমাদের বিরাট কোনো অর্থ সম্বল নেই, ফলে আমি যে মহাতীর্থগুলোকে জানি, যেগুলো না দেখলেই নয়, যেখানে শিল্পের সেরা সম্ভার লুকিয়ে আছে ইউরোপে, সেগুলো এই যাত্রায় দেখে ফেলতে হবে। পরে কখনো যেতে পারলে আবার যাব অন্যদিকে। তো প্যারিস দিয়ে ঢোকা হবে, প্যারিস দিয়ে বেরোনো হবে, এইটুকু আমি ঠিক করে নিয়েছি। বাকি তারপর ভিসা অ্যাপ্লাই করতে হবে, কোন দেশে কোন শহরে কবে কবে কি থাকবো সেগুলো পরে দেখা যাবে। এবং এখানে বলি যে পরবর্তী সময় আমাদের সুরকার বন্ধু নীল দত্ত এ বিষয়ে খুব সাহায্য করেছিল, যে কোথায় কিসের পর কি গেলে ভালো হয়। এমনকি ট্রেনের কিছু টিকিটও, অন্তর্বর্তী টিকিট সে কেটে দিয়েছিল। আমাদের খুব সুন্দর সুন্দর হোমস্টে সাজেস্ট করেছিল, এয়ারবিএনবি সাজেস্ট করেছিল। তো ফলে নীল অনেক সাহায্য করেছিল, নীলের কাছে আমি কৃতজ্ঞ, চিরকাল কৃতজ্ঞ থাকব এই সফরে আমাকে সাহায্য করায়। এইবার প্যারিসের টিকিট তিনি সেখানে বসে কেটে দিলেন, আমার চেনাশোনা মানুষ ছিলেন, আমি কিছু টাকা তাকে দিলাম, আমি বললাম বাকিটা আমি কাল এসে দিচ্ছি, আমাকে ব্যাংক থেকে তুলে দিতে হবে, আপাতত কার্ডে এইটুকুই টাকা আছে, আপনি নিন। প্যারিস গিয়ে যেন পৌঁছই 7ই সেপ্টেম্বর, তার 21 দিন পর আমরা আবার কলকাতায় ফিরব, শার্ল দ্য গল থেকে কলকাতা ফিরব। এবার আমি যখন বাড়ি ফিরছি সন্ধ্যে 7টা, 7:30 নাগাদ দুর্বা এসে গেছে। আমি ফেরা মাত্র দুর্বা বলল যে কি ব্লাড টেস্টের রেজাল্ট এসছে আমাকে দেখা। আমি একটা সাদা খাম এগিয়ে দিলাম, দুর্বা খুলে বেশ রেগে গেল, বললো আমি বলেছিলাম তুই কোনো নিয়ম মানিস না, কিচ্ছু শুনিস না, কথা শুনিস না, এই দেখ খারাপ খারাপ সব ফল এসছে। তা আমি তখন রাগ প্রশমন করার জন্য আরেকটা সাদা খাম এগিয়ে দিলাম। এটার ভেতরে কি আছে দুর্বার কোনো ধারণা ছিল না। দুর্বা খুলে দেখলো 7ই সেপ্টেম্বরের একটা এয়ার টিকিট, দুজনের নাম লেখা, যেটা কলকাতা থেকে শার্ল দ্য গল যাচ্ছে প্যারিসে, আর 21 দিন পর প্যারিসের শার্ল দ্য গল থেকে কলকাতা ফিরছে। মাঝেরটা তখনও পুরোপুরি ভেবে ওঠা হয়নি। দুর্বা তখন একই সঙ্গে ভীষণ খুশি হলো, কিন্তু আশঙ্কিতও হলো, কারণ দুর্বার আন্দাজ আছে যে কী পরিমাণ অর্থ সেটাই লাগে, এবং আমাদের সঞ্চিত অর্থ বিরাট কিছু নয়। তো আমি বললাম আগে আমরা ঘুরে নিই, দেখ পৃথিবীতে কি হয় না হয় কোনো ঠিক নেই, আমরা কেমন থাকি না থাকি একবার তো দেখে নিই,
অন্তত কিছু হলে মনে মনে এটা জানবো যে প্যারিস গেছি, রোম গেছি, ফ্লোরেন্স গেছি, ভিয়েনা গেছি, অ্যামস্টারডাম গেছি, সেই প্রিয় ছবি, সেই প্রিয় ভাস্কর্যগুলোর সামনে দাঁড়িয়েছি। শেষমেশ আমরা সত্যিই সেই রকম একটা অদ্ভুত সফর করলাম, যে সফরে প্যারিসও ছিল, অ্যামস্টারডামও ছিল, রোম, ফ্লোরেন্স ছিল, ভিয়েনা ছিল, এবং আরও ছোট ছোট বেশ কিছু শহর ছিল। তারপর আবার প্যারিস গেছি, আবার অ্যামস্টারডাম গেছি, আবার অন্যান্য জায়গা গেছি, হয়তো আবারও যাব, কিন্তু প্রথমবারের যে স্বাদ, যে স্মৃতি, তার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। আর এইখানে একটা কথা বলি, প্যারিস পৌঁছানোর জন্য আমরা বেছে নিয়েছিলাম 7ই সেপ্টেম্বরকে। আমরা যখন এয়ারপোর্ট থেকে মেট্রো ধরে আমাদের এয়ারবিএনবির সামনের জমজমাট পাড়াটায় উঠছি, রাত 8:30 বাজে প্যারিসে, তখন সুনীলদার জন্মদিন। যে জন্মদিনে আমরা সুনীলদাকে ঘিরে থাকতাম, সেই জন্মদিনেই আমি আর দুর্বা প্যারিস গিয়ে পৌঁছেছিলাম। আমার মনে হয়েছিল ছবির দেশে, কবিতার দেশে, বইয়ের লেখককে এর চাইতে ভালো করে শ্রদ্ধার্ঘ্য জানানো যায় না। তার দুদিন পর আমার মামারও জন্মদিন ছিল, 9 সেপ্টেম্বর। সেদিনটাও আমরা প্যারিসেই বেরিয়েছিলাম। স্মৃতিকে হয়তো ভ্রমণ দিয়েই সাজানো যায়, তার চাইতে বেশি আমরা আর কী বা দিতে পারি এই জীবনে। এবারের দূরপাল্লায় এটুকুই রইল। আবার দেখা হবে। ভালো থাকবেন।